অবৈধ অনুপ্রবেশকারী বা ইল্লিগাল ইমিগ্রেন্টস, নির্দিষ্ট করে বললে বাংলাদেশি ইল্লিগাল ইমিগ্রেন্টস, একে নিয়ে পশ্চিমবঙ্গে একেবারে হইচই, সরগরম। সেটা ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, মিডিয়া হোক, টিভি হোক, এমনকি বন্ধুদের আলোচনায় হোক। তো বন্ধুদের আলোচনায় আসার আগে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি জানতেন যে 1965 সাল পর্যন্ত এই দেশের সমস্ত ইন্টারন্যাশনাল বর্ডারগুলো স্টেট পুলিশ ম্যানেজ করতো এবং তার নিয়ন্ত্রণে ছিল? ইয়েস। এই সংক্রান্ত আলোচনায় বিস্তারিত আসবো, তার আগে বন্ধুর আলোচনা। তা অ্যাজ ইউজুয়াল আমার এক বন্ধু মালদায় থাকেন, তিনি আমাকে একদিন জানালেন যে মালদার অবস্থা খুব খারাপ। বর্ডার অঞ্চলগুলো তো বটেই, এমনকি টাউনেও যেখানে তারা আড্ডা মারে সেখানেও নাকি 3টে ঝালমুড়িওয়ালা একেবারে রোহিঙ্গা। ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে এবং কথা শুনেই বোঝা যাচ্ছে এরা নাকি রোহিঙ্গা। তা আমি জিজ্ঞেস করাতে বললাম যে ভাই তারা কি ভাষায় কথা বলছে বলতো? তো বললো বাংলায় বলছে পরিষ্কার। তা আমি বললাম যে রোহিঙ্গা এরা তো থাকে, মানে এরা তো এসছে মায়ানমার থেকে। মায়ানমারের রাখাইন যে প্রদেশ, সেই প্রদেশই হলো এদের তারা সেইখানেই তারা এদের জন্ম এবং সেখান তাদের বড় হয়ে ওঠা। এবং কিছু বছর আগে যে জিনোসাইডটি হলো ওই রাখাইন প্রদেশে, তারপরই তারা পালিয়ে চলে যায়, সে তো কিছু বছর আগে। তো তোর কথা মতো সে পালিয়ে মালদায় এসছে বর্ডার দিয়ে ঢুকে, তো সেই কয়েক বছরের মধ্যে পরিষ্কার বাংলা বলছে। তো তখন সে বলল যে না, তাহলে ও রোহিঙ্গা না, ও বাংলাদেশি। আসলে বর্ডার এলাকার যে পুলিশগুলো, যে থানাগুলো এমন পয়সা খেয়ে এইসব বাংলাদেশিদেরকে ঢোকাচ্ছে যে আর কি বলবো। তা আমি ফার্দার আর আলোচনা এগোলাম না, কারণ একটি প্রাপ্তবয়স্ক মানুষ, তার যে পারসেপশান বিল্ড আপ হয়েছে এবং সেটা কিন্তু এই সোসাইটিতে যা ইনপুট পেয়েছে টিভি মিডিয়া, সেখান থেকেই পেয়েছে। তো সেটি না চট করে বদলায় না। তা আমার মনে হলো 2-4টে কথা বলা দরকার যে এই বর্ডার সিকিউরিটি এইটা ঠিক কার দায়িত্বে এবং কিভাবে এই দায়িত্বে এলো। ভারত স্বাধীন 47 সালে হলো এবং সেই সময়ে রাজ্য কি দায়িত্ব পালন করবে আর কেন্দ্র কি দায়িত্ব পালন করবে, এইটা নিয়ে বিস্তর আলোচনা করে সংবিধানে, যেটা 1950 সালে এনাক্ট হলো, সেইখানে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট তৈরি করা হলো। স্টেট লিস্ট মানে কি? রাজ্যের দায়িত্ব কি? স্টেট ল অ্যান্ড অর্ডার, হেলথ, এগুলো স্টেট লিস্টে ফেলা হয়েছে সংবিধানে। ইউনিয়ন লিস্ট মানে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কি? ডিফেন্স, বর্ডার সিকিউরিটি, এগুলো ফেলা হয়েছে। আর কনকারেন্স মানে যৌথ, সেখানে এডুকেশন এবং আরও অনেক কিছু আছে। তার মানে ভারত স্বাধীন হওয়ার পরে সংবিধান 1950 সালে সেই দিনই একেবারে সংবিধান স্বীকৃত যে ক্ষমতা দেওয়া হলো, যে দায়িত্ব দেওয়া হলো ইউনিয়ন গভর্নমেন্ট বা কেন্দ্র সরকারের হাতে বর্ডার সিকিউরিটিকে। এখানে একটা মজার ঘটনা আছে যে সংবিধানে দেওয়া তো হলো, কিন্তু সেই সময়ে দেশ নতুন তৈরি হয়েছে, অনেক চ্যালেঞ্জেস, ঠিক আছে, অনেক কিছু আমাদের বিল্ড আপ করতে হচ্ছে, ডিফেন্স সিস্টেমকে দারুণ করে সাজাতে হবে। তো ইনিশিয়ালি এই বর্ডার সিকিউরিটির দায়িত্বটা রাজ্য পুলিশগুলোর হাতে যায়, ঠিক আছে। গুজরাট স্টেট পুলিশ, পাঞ্জাব স্টেট পুলিশ, বেঙ্গল স্টেট পুলিশ, তারাই এই রেসপেক্টিভ যে ইন্টারন্যাশনাল বর্ডারগুলো তারাই সামলাতো 1965 সাল, যেরকমটা প্রথমে বললাম। তাহলে কি হলো হঠাৎ? যেটা হলো 1961 সালে বোধহয় বা 62-তে যে ইন্দো চাইনা যে ওয়ার হলো, সেখানে বোঝা গেল যে না, এটা কিন্তু চলবে না, এবং তারপরই আইটিবিপি তৈরি হলো। আপনারা জানেন, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ তৈরি হলো, এবং তখনই কিন্তু কথা উঠতে শুরু করেছে যে বাকি বর্ডারগুলো, যে এরিয়া, বিশেষত বাংলাদেশ এবং পাকিস্তান, মানে ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তান, এই দুটো পাকিস্তানেরই বর্ডার, এটা স্টেট পুলিশকে দিয়ে আর হবে না। কেন হবে না? তার কারণ যে স্টেটের হাতে স্টেট পুলিশকে আরও অনেক দায়িত্ব সামলাতে হয়। কীরকম দায়িত্ব? কার বাড়িতে কি ঝগড়া হলো দুটো প্রতিবেশীর মধ্যে, কোন পাড়ার গলিতে কে কাকে থাপ্পড় মারলো, কোন ধান খেতে কোন রাস্তায় কোন মহিলাকে কে শ্লীলতাহানি করলো, কে কার জমি দখল করে নিল, কে কোথায় ডাকাতি করলো, পকেটমারি করলো, এই নিয়ে
এটা একটা ফুল সাবজেক্ট, ঠিক আছে? তো এর ওপরে একটি স্টেট পুলিশের এটি ক্ষমতা নেই যে বর্ডার পাহারা দেওয়ার মতন স্পেশালাইজড, ঠিক আছে, যেটি জব, সেটি স্টেট পুলিশ করতে পারবে না। তো এরকম ধরনের আলোচনা উঠতে শুরু করলো এবং সেইটা কনসলিডেটেড হলো কখন জানেন? 1965 সালে ঠিক এই একইভাবে যখন ভারত পাকিস্তানের লড়াই হলো, যুদ্ধ শুরু হলো, এবং সেখানে বোঝা গেল যে প্রচুর কিন্তু গ্যাপ ছিল ওই সিকিউরিটি, কি বলে, সিকিউরিটিতে, যেটা গুজরাট এবং পাঞ্জাব পুলিশ যে সিকিউরিটিটা, যে বর্ডার সিকিউরিটিটা দিত। তো সেটা আরও পরিষ্কার হয়ে গেল এবং বলা হলো যে না, মানে ধারণাই হলো যে এরপরে এইভাবে আর চলবে না। এবং রাতারাতিভাবে শিক্ষা নিয়ে একেবারে রাষ্ট্রপতি তার স্পেশাল পাওয়ারকে এক্সিকিউট করে রাতারাতি বিএসএফ ফরমেশন হলো, পার্লামেন্টের ছাড়াই, হস্তক্ষেপ ছাড়াই, ঠিক আছে? এবং পরবর্তীকালে পার্লামেন্টে আলোচনা হলো এবং আইন তৈরি হলো, বিএসএফের জব রেসপন্সিবিলিটিস তৈরি হলো, তাকে ক্ষমতা দেওয়া হলো এবং এটিকে হোম মিনিস্ট্রির আন্ডারে দিয়ে 1968 বিএসএফ অ্যাক্ট তৈরি হলো এবং সেখানে বিএসএফকে ফুল অটোনমি দেওয়া হলো এবং বিএসএফকে হোম মিনিস্ট্রির আন্ডারে ফেলা হলো এবং তার জব রেসপন্সিবিলিটিটা খুব সুন্দর করে কিন্তু সেখানে ওই 68 বিএসএফ অ্যাক্টের 11 নম্বর ধারাতে সুন্দর করে বলা আছে। সেটা কি আমি একটু পড়ছি। 1 নম্বর বলা আছে, সেফগার্ড দ্য সিকিউরিটি অফ ইন্ডিয়াস বর্ডার্স অ্যান্ড প্রিভেন্ট এনি কাইন্ড অফ ট্রান্সবর্ডার ক্রাইমস অর ইলিগাল অ্যাক্টিভিটিস। এটা 1 নম্বর। 2 নম্বর, প্রিভেন্ট আনঅথরাইজড এন্ট্রি অর এক্সিট, তার মানে ইলিগাল ইমিগ্রেন্ট, অফ পার্সন অর গুডস অ্যাক্রস ইন্ডিয়াস বর্ডার। গুডস মানে এই যে গরু, ছাগল, ভেড়া, তার মানে মানুষ ট্রান্সফার এবং ক্যাটেল বা গরু ট্রান্সফার, সেটা দেওয়া হলো। এবং প্রিভেন্ট স্মাগলিং অ্যান্ড আদার ইলিগাল অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বর্ডার, মানে এই ফ্যান্সি ডিল, নেশার জিনিসপত্র, এই সমস্ত জিনিসগুলোও বিএসএফের পারভিউর মধ্যে দেওয়া হলো। একেবারে ওই বিএসএফ অ্যাক্ট 1968 11 নম্বর সেকশন আপনারা দেখতে পারেন ইন্টারনেট থেকে ডাউনলোড করে। এবং সেই সময়ে বিএসএফকে অসীম ক্ষমতা দেওয়া হলো। কীরকম? কারণ রাজ্য পুলিশ যে এটি পারবে না সেটা দুবার অলরেডি প্রুভেন, ঠিক আছে? এবং সেটা ইন্ডিয়া চাইনা যুদ্ধের সময় বোঝা গেল, এনক্রোচমেন্টের সময়, এমনকি পাকিস্তান আর ভারত এনক্রোচমেন্টের সময় বোঝা গেল। তো এক্সট্রিম পাওয়ার দেওয়া হলো এবং সেই পাওয়ারগুলোর মধ্যে উইদাউট ওয়ারেন্ট তাকে অ্যারেস্ট করার ক্ষমতা দেওয়া হলো। শুধু তাই নয়, তাকে সিজার করার ক্ষমতা দেওয়া হলো, তাকে সার্চ অপারেশন, ইন্ডিপেন্ডেন্ট সার্চ অপারেশন করার ক্ষমতা দেওয়া হলো। মানে অনেকে বলতে পারেন কি ফেডারাল, এগুলো তো রাজ্য পুলিশের হাতে, রাজ্য পুলিশকে ডিঙিয়ে বিএসএফ, ইয়েস, এটা 15 কিলোমিটার পর্যন্ত বর্ডার এলাকায়, 15 কিলোমিটার বর্ডার পর্যন্ত বিএসএফকে এই সমস্ত পাওয়ার দেওয়া হলো, ঠিক আছে? একেবারে উইদাউট এনি ওয়ারেন্ট সে যে কোনো কাউকে সার্চ করতে পারবে, অ্যারেস্ট করতে পারবে, জিনিসকে সিজ করতে পারবে। এবং এই ক্ষমতাটা তেও হয়তো কোথাও মনে হচ্ছিল যে একটু ফাঁকা আছে, কারণ কেউ যদি অলক্ষ্যে একটু চট করে যদি ঢুকে যায়, বর্ডার পাস করে যদি 15 কিলোমিটার ক্রস করে যায়, তাহলে সেটা বিএসএফের পারভিউর মধ্যে থাকলো না, সেক্ষেত্রে স্টেট পুলিশের হেল্প নিতে হবে। তো এটিতে যাতে কোনো সমস্যা না আসে, যাতে স্টেট পুলিশেরও হেল্প না লাগে 15 কিলোমিটার পরেও, সেই কারণে 1921 সালে এই 15 কিলোমিটারটাকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হলো। ভাবুন, মানে এই যে দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, এই পুরো যে এলাকার 50 কিলোমিটার বর্ডার এলাকা থেকে ভারতের দিকে এই টোটাল এরিয়াটা পুরো বিএসএফের পারভিউর মধ্যে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? অথচ ল অ্যান্ড অর্ডার কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশেরই। এবং মানে মোটামুটি ধরে নেওয়া যায় পশ্চিমবঙ্গ লম্বাটে একটি রাজ্য এবং যার ইন্টারন্যাশনাল বর্ডার পুরো পূর্ব পাটটা জুড়ে। তার মানে ধরেই নেওয়া যাচ্ছে, ম্যাপটা কল্পনা করুন, প্রায় 1/3 পশ্চিমবঙ্গই বিএসএফের পারভিউর মধ্যে দেওয়া হলো, যেখানে বিএসএফ উইদাউট কারো পারমিশন, কোনো পুলিশের ইন্টারফারেন্স ছাড়াই যে কাউকে খুশি অ্যারেস্ট করতে পারে,
যে কোথাও এই 50 কিলোমিটারের মধ্যে সার্চ অপারেশন করতে পারে এবং চাইলে সেই জিনিসকে বাজেয়াপ্ত করতে পারে। এবং এই সব কিছু করা হলো যাতে নিশ্ছিদ্র বিএসএফকে যাতে নিশ্ছিদ্রভাবে এবং সুন্দরভাবে বিএসএফ যাতে বর্ডারটাকে পাহারা দেয়। এবং এই বর্ডার অঞ্চলে যে রিভার আছে, যে ফরেস্ট ল্যান্ড আছে, উঁচু পাহাড় আছে, এই সবগুলোর জন্যই বিএসএফকে কিন্তু আলাদা করে ট্রেনিং দেওয়া হয় এবং সেটা 1965 সালের পর থেকেই হয়। এবং শুধু তাই নয়, এটা যে রাজ্য পুলিশের আন্ডার পারভিউর মধ্যে কোনোভাবেই এটা করানো সম্ভব না, তার মূল কারণ শুধু দায়িত্ব বলে নয় যে রাজ্য পুলিশকে অনেক দায়িত্ব সামলাতে হয়। আরেকটি বড় কারণ সেটা হলো যে তার কী বলে, তার ম্যান পাওয়ার, হ্যাঁ, তার ট্রেনিং পাওয়ার এবং তার যে যে ক্যাপাসিটি, যে ধরনের ধরুন অস্ত্র শস্ত্র লাগে, সেগুলো তো রাজ্য পুলিশের হাতে নেই। যে ধরনের অ্যাডভান্স টেকনোলজি, ইন্টেন্সিভ ট্রেনিং এবং স্পেশালাইজ ট্রেনিং এবং সর্বোপরি ম্যান পাওয়ার, আপনারা জানবেন বিএসএফে হোম মিনিস্ট্রির আন্ডারে প্রায় বোধহয় 2.5 লক্ষ, শুধুমাত্র বিএসএফের মধ্যে 2.5 লক্ষ স্পেশালি স্কিল্ড লোকজনেরা রয়েছে, ঠিক আছে। এবং তাদের হাতে, এবং তারা কমব্যাট ফোর্স, বিএসএফ ইজ এ কমব্যাট ফোর্স। যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে বিএসএফ কিন্তু যুদ্ধে অবতীর্ণ হতে পারে। তার হেভি আর্মস অ্যান্ড রেমুনারেশন তাদের মধ্যে রয়েছে, ঠিক আছে, তার কাছে আছে, এবং যেটা কোনো দিনই রাজ্য পুলিশের পক্ষে সম্ভব নয়। এবং এক্ষেত্রে সীমা এসএসবি বলে আরেকটি আছে, আপনারা জানেন, সেও কিন্তু, বা ধরুন আসাম রাইফেলস আছে, তারাও কিন্তু এইরকম ধরনের স্ট্রং না, এরকম ইন্ডিপেন্ডেন্ট তা নয়। তারা এরকম কমব্যাট, রেডি টু কমব্যাট ফোর্স কিন্তু তারা নয় যে চাইলেই যে কোনো মুহূর্তে তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে যাবে। তাহলে বিএসএফ এগুলোর মধ্যে অসীম শক্তিশালী, অসাধারণ তাকে ক্ষমতা, পাওয়ার দেওয়া হয়েছে, তার মূল কারণ যাতে নিশ্চিদ্রভাবে সে যেন বর্ডারটাকে সিকিওর করতে পারে। এবং এক্ষেত্রে অনেকে বলেন যে পুলিশের সহযোগিতা, দেখুন পুলিশ তো সহযোগিতা করা দরকারই, অবশ্যই দরকার, দুজন সহযোগিতা করবে, কিন্তু এভাবেই বিএসএফ ডিজাইনড। যদি পুলিশ তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে পুলিশ কী করতে পারে, পুলিশের হাতে বর্ডার এলাকার যে থানা, কলকাতার থানাতে বড়বাবুরা মেজবাবুরা তাও ঠিক আছে, যারা বর্ডার এলাকার গ্রাম অঞ্চলগুলোর থানাতে যান তারা জানেন, হ্যাঁ, সে যে কোনো বর্ডারই হোক, সেটা আমি পশ্চিমবঙ্গ বর্ডার শুধু বলছি না, তো সেখানে কিভাবে থানা চলে, তো তারা কি এক্সট্রা ম্যান পাওয়ার দিয়ে আর অস্ত্র শস্ত্র দিয়ে বিএসএফকে কীভাবে হেল্প করতে পারেন আমি জানি না। এবং খুব স্বাভাবিকভাবেই বিএসএফের কোনো কিছুর অভাব নেই, ঠিক আছে। হোম মিনিস্ট্রির যে বাজেট, ঠিক আছে, 12% হচ্ছে টোটাল বাজেটই হচ্ছে এই ডিফেন্স অ্যান্ড সিকিউরিটিতে আমাদের যায়। প্রচুর অর্থ স্যাংশন হয়, আমরা সবাই জানি। এবং তার যে লজিস্টিক, তার টেকনোলজি, বিএসএফের কোনো দিনই ওই বর্ডার এলাকার এক থানার হাতে সেটা থাকে না। তো স্বাভাবিকভাবেই তো সে কিভাবে সাপোর্ট করবে লজিস্টিক আমি জানি না, কিন্তু হ্যাঁ, ইনফরমেশান সে পাস করতে পারে, কিছু সোর্স তার থাকতে পারে, কারণ সে যেহেতু লোকাল, আর লোকাল থানাগুলো যেহেতু পার্টি পলিটিক্স, পঞ্চায়েত প্রধান অমুক ধমুকের সঙ্গে, তো স্বাভাবিকভাবেও তাদের অনেক কিন্তু হাত পা বাঁধা থাকে, যদিও সেটা ঠিক না। তো সেই কারণেই বিএসএফকে এইভাবে ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে। এবং যেরকম বলছিলাম যে যদি সোর্স, মনে হচ্ছে যে পুলিশ কিছু সোর্স দেবে, কিছু ইনফরমেশন ইন অ্যাডভান্স দেবে, হ্যাঁ, তো সেইখানেও আপনি জানবেন যে বিএসএফ যেহেতু হোম মিনিস্ট্রির আন্ডারে, তার অনেকগুলো বাহু, ইন্টারনাল যে ইন্টেলিজেন্স, তাতে পুলিশ যদি নাও দেয়, আবারও বলছি এটা দেওয়া উচিত, যদি নাও দেয় তাহলে এনআইএ, ঠিক আছে, এবং সেন্ট্রাল আইবি, এবং এছাড়া গাঁজা ফেন্সিডিল এই সবগুলোর ক্ষেত্রে কি বলে এনসিবি, ঠিক আছে, এই ধরনের সেন্ট্রাল এজেন্সি হোম মিনিস্ট্রির, তারা তাকে হেল্প করবে। এরাও কিন্তু প্রচুর ক্ষমতাশালী সব এক একটি এজেন্সি। এবং শুধু তাই নয়, বর্ডারের ওপারের যদি কোনো রকম ইনফরমেশান, হ্যাঁ, যদি পাওয়ার থাকে, যদি বিএসএফ সেটাও গ্যাদার করতে চায়, সেও সেটা সহজে পারবে, সেটা রয়ের কাছ থেকে পারবে, ঠিক আছে। তো এনআইএ বলুন, বলুন, আইবি বলুন, সেন্ট্রাল আইবি বলুন, এই প্রচুর তার বাহু। সুতরাং রাজ্য পুলিশ তাকে কি হেল্প করছে, তাকে কি হেল্প করছে না,
আমার বিএসএফকে এমন শক্তিশালী করে বানানো হয়েছে যে সে রাজ্য পুলিশের পরোয়া করে না, ঠিক আছে? তার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, তার হাতে এক্সট্রিম পাওয়ার দেওয়া হয়েছে, তার জুরিসডিকশন বানানো হয়েছে, তার হাতে ট্রেনিং আছে, টাকা আছে, অর্থ আছে, লজিস্টিক আছে, সব কিছু আছে। এবং আমাদের এই বিএসএফ আমার মনে হয় এই পৃথিবীর মধ্যে যে অন্যতম, যে সমস্ত সিকিউরিটি ফোর্সগুলো, বর্ডার সিকিউরিটি ফোর্সগুলো আছে, বিএসএফ কিন্তু তার মধ্যে একটি অন্যতম, ঠিক আছে? গর্ব করি আমরা বিএসএফকে নিয়ে। এবং এর পরেও যে কিছু মুভমেন্টস হয় ট্রান্স বর্ডার, সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরে আনবো। সেটা নিয়েও যে বর্ডারের ক্যারেক্টার কি, ইন্টারন্যাশনাল বর্ডার, এবং আদৌ কি অনুপ্রবেশ হচ্ছে কি হচ্ছে না, হলে কতটা হচ্ছে, এইটা নিয়েও পরে একটি ভিডিও করব।